বন্ধুরা, আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত। আমরা যে জেন এআই প্লেলিস্টটা শুরু করেছিলাম, তাতে আমরা ল্যাংচেনের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করেছি। আর আ এবারে আমরা বিস্তারিতভাবে আলাদা, আলাদা কম্পোনেন্টগুলো আলোচনা করছি। তার মধ্যে আমি ইতিমধ্যে মডেল কম্পোনেন্টটা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো সেই ভিডিওর লিঙ্কটা তোমরা উপরে পেয়ে যাবে। এই যে ভিডিওটা দেখছো, ল্যাংচেন কমপ্লিট বিগিনার গাইড। ল্যাংচেন কি, এখানে ল্যাংচেনের আমি ভূমিকা, ল্যাংচেন কীভাবে আমাদের পিকচারে এলো সেই জিনিসগুলো ব্যাখ্যা করেছে। এরপরে ওপেন এআই মডেল নিয়ে একটি ভিডিও বানিয়েছি। তারপরে র্যাগ অ্যাপ্লিকেশান কীভাবে বানাতে হয় সেটা আমি হাতে কলমে দেখিয়েছি। আর আগের ভিডিওতে আমি ল্যাংচেনের 6টি যে মূল উপাদান সেটা আমি আলোচনা করেছি। তো তোমরা এই প্লেলিস্টের লিঙ্কটাও পেয়ে যাবে উপরে। আর আজকের ভিডিওতে আমরা দেখব ল্যাংচেন এর দ্বিতীয় কম্পোনেন্ট, অর্থাৎ প্রম্পটস। তাহলে আমরা মডেলটা ইতিমধ্যে দেখে নিয়েছি, আর আজকে আমরা প্রম্পটসটা দেখব। যে প্রম্পটস, ডাইনামিক টেমপ্লেটস। তো এই টপিকটা শুনতে সহজ মনে হয়, কিন্তু একটু কনফিউজিং হতে পারে। তাই আজকে আমি এক্সপ্লানেশনটা যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করব, আর সাথে সাথে হ্যান্ডস অন ওপেন এআই দিয়ে কোড করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা শুরু করি যে প্রম্পটস আসলে কি। তো প্রম্পটসের যদি ডেফিনিশনে যায়, প্রম্পট জিনিসটা কি, প্রথমে একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। এখানে দেখো, এই যে কোডের উদাহরণে এখানে আমি ইউজার প্রম্পট বলে একটা জিনিস নিয়েছি। এখানে ইনপুটের মধ্যে এন্টার ইওর প্রম্পট বলে এইখানে আমি ইনপুটের মধ্যে নিয়েছি। তাহলে ইউজার যা কিছু লিখবে, কোনো কোশ্চেন, সেটাই এখানে প্রম্পট হিসাবে আমি মডেল ডট ইনভোক এর ভিতরে পাঠাবো। তাহলে প্রম্পট আমরা এলএলএম এর কাছে পাঠাই উত্তরের জন্য। তো এটাই হলো প্রম্পট। আর এখানে একটা জিনিস নোটিস করার মতো, যে প্রম্পট শুধু যে টেক্সটই হতে হবে, এখানে যেরকম আমি টেক্সট করেছি এমন কিছু না। আজকাল মাল্টিমোডাল প্রম্পটও হয়। যেমন একটি ছবি আপলোড করে সেই ছবির ওপর প্রশ্ন করা, বা একটি গান আপলোড করে জিজ্ঞেস করা এটা সিঙ্গার কি, বা ভিডিও আপলোড করে প্রশ্ন করা। কিন্তু আজকের যে ভিডিওটা, সেটাতে আমরা বেসিক্যালি টেক্সট বেস প্রম্পট নিয়ে কথা বলবো। টেক্সট প্রম্পট, কারণ হলো টেক্সট প্রম্পটই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আজকের দিনে। প্রায় 99% কাজ টেক্সট প্রম্পট দিয়েই হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, এলএলএম এর আউটপুট প্রম্পটের উপর খুব নির্ভর করে। মানে প্রম্পটে একটু চেঞ্জেই এলএলএম এর আউটপুট অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে প্রম্পটের ওপর এলএলএম এর আউটপুট খুবই বেশি সেন্সিটিভ। এই কারণে প্রম্পট ডিজাইনে এত গুরুত্ব। আর প্রম্পট ইঞ্জিনিয়ার নামে একটা জব প্রোফাইলও তৈরি হয়েছে এর জন্য। তো প্রম্পটকে হ্যান্ডেল করা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। বেসিক্যালি কি কীরকমভাবে প্রম্পট দিলে আমরা পারফেক্ট এলএলএম এর কাছ থেকে আউটপুট পেতে পারি, সেই বিষয়েই এই যে প্রম্পট ইঞ্জিনিয়াররা কাজ করে। তাহলে এবার আসল টপিকে আসা যাক। প্রম্পট সাধারণত আমাদের দু ধরনের হয়, স্ট্যাটিক প্রম্পট অ্যান্ড ডাইনামিক প্রম্পট। ধরো আমরা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট টুল বানাচ্ছি, যেখানে ইউজার যে কোনো রিসার্চ পেপারে সামারি চাইবে। এখানে সবচেয়ে সহজ অ্যাপ্রোচ হলো ইউজারকে একটি ওপেন টেক্সট বক্স দিয়ে দেওয়া। ইউজার যেখানে টাইপ করবে, পুরো প্রম্পটটা এসে নিচে টাইপ করবে। যেরকম একটা উদাহরণ হলো, সে টাইপ করলো সামারাইজ, অ্যাটেনশন ইজ অল ইউ নিড। এই যে পেপারটা, সেটা সামারি দিতে। তো আমরা এইটা পুরোটাকেই ধরে এলএলএম এর কাছে পাঠিয়ে দিতে পারি। আর এলএলএম সেখান থেকে আমাদের আনসার জেনারেট করে দিতে পারে। এটাকেই বলে স্ট্যাটিক প্রম্পট। পুরো প্রম্পটটাই ইউজার নিজে লিখছে। তাহলে আমরা একটা স্ট্যাটিক প্রম্পটের হ্যান্ডস অন কোড দেখে নেই। চলো, আমি এখানে একটা ডিরেক্টরি বানিয়ে নেব প্রম্পটস বলে।
এটাকে আমি আবার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেব। তো আমি প্রথমে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানিয়ে নেব। আর তাতে যেসব আমার প্যাকেজগুলো দরকার সেটা আমি ইনস্টল করে নেব। তাহলে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার কমান্ড হলো python -m venv.venv। তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের ভিএনভিটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের ভিএনভিটা অ্যাক্টিভেট করতে হবে। ভিএনভিতে এন্টার করেছি। এখানে আমার যে প্যাকেজগুলো লাগবে, এখানে আমার লাগবে ল্যাংচেন ওপেন এআই আর .env। তো সেটা আমি ইনস্টল করে নেব। তো এটা আমার ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাকে একটা .env ফাইল ক্রিয়েট করতে হবে যেখানে আমার ওপেন এআই এর এপিআই কিটা থাকবে। তো এখানে আমি আমার ওপেন এআই এর এপিআই কিটা পেস্ট করে দিয়েছি। আর একটা ফাইল আমি ক্রিয়েট করব, one static prompt.py। তো আমাদের যে কোডটা আমি তোমাদের দেখিয়েছি এখানে, এই কোডটাকে এখানে রান করব ফ্রম ল্যাংচেন ওপেন এআই চ্যাট ওপেন এআই। আর আমি GPT-4 মিনি এটা ইউজ করব। এখন আমি যদি এটাকে রান করি, python one static prompt.py, সরি স্পেলিং মিস্টেক, পাইথন হবে। তো এখানে আমার প্রম্পটটা দিতে হবে। যে প্রম্পটটা আমি দিতে পারি এরকম: সামারাইজ অ্যাটেনশন অল ইউ নিড। এই যে রিসার্চ পেপারটা আছে সেটাকে আমি সামারাইজ করতে বলছি। আর আমি এখানে দিয়ে দেবো in 100 words। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার এই আনসারটা এসছে: অ্যাটেনশন ইজ অল ইউ নিড, ইন্ট্রোডিউস দ্য ট্রান্সফর্মার মডেল এ নভেল আর্কিটেকচার। তাহলে এই কোডটা আমার এইভাবে কাজ করছে। এখানে তুমি যে প্রম্পটটা নিচের মতো করে দিতে পারছো, এখানে স্ট্যাটিক প্রম্পট। তো সেটা হলো এলএলএম কল করে তোমার উত্তর নিয়ে চলে আসছে। তো এখানে পুরো প্রম্পটটা ইউজার নিচে লিখছে, এটা কাজও করছে তোমরা দেখলে, কিন্তু এটা প্রোডাকশন অ্যাপ্লিকেশনের জন্য ভালো অ্যাপ্রোচ না। এটা 3টে কারণ আছে। আর এখানে আনপ্রেডিক্টেবল এলএলএম আউটপুট আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রবলেমসগুলো কী কী? 1 নম্বর, নো কন্ট্রোল ওভার আউটপুট কোয়ালিটি, মানে আমাদের কন্ট্রোল হারিয়ে যায়। আমরা জানি যে এলএলএম আউটপুট প্রম্পটের ওপর খুব বেশি সেন্সিটিভ হয়। ইউজার যদি একটু অন্যভাবে লেখে আউটপুট পুরো বদলে যেতে পারে। তাহলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি গ্যারান্টি করা যাবে না। যেরকম আমি যদি দেখাই তোমাকে, যে এখানে আমি যদি এই প্রম্পটটা অন্যভাবে দিই, তো সামারাইজ অ্যাটেনশন অল ইউ নিড। এখানে অ্যাটেনশন অল ইউ নিড এর বদলে আমি যেন দিলাম যে অ্যাটেনশন ইউ নিড in 100 words। তাহলে দেখছো আমি যদি ঠিকঠাক রিসার্চ পেপারটা না দিই, যেরকম অ্যাটেনশন অল ইউ নিড এর জায়গায় আমি অ্যাটেনশন ইউ নিড দিয়েছি, তাহলে আমার পুরো চেঞ্জ হয়ে গেছে। অ্যাটেনশন ইউ নিড ইজ এ সেলফ হেল্প বুক। তো আমি চাইছিলাম যে অ্যাটেনশন অল ইউ নিড এই যে ট্রান্সফর্মার মডেলের যে রিসার্চ পেপারটা আছে তার ব্যাপারে জানতে, কিন্তু আমি পেলাম অন্য আউটপুট। তো এখানে আমাদের কন্ট্রোল থাকছে না। ইউজার যদি ভুল করে তাহলে ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এররের জায়গায় এখানে অনেক বেশি। টাইপোস, রং নেমস গো স্ট্রেট টু দ্য এলএলএম। তাহলে ইউজার ঠিকঠাক পেপারের নাম মনে নেই বা স্পেলিং ভুল করলো, তাহলে এই ভুল প্রম্পট সোজা এলএলএম এর কাছে চলে যাবে।
আর LLM হয়তো হ্যালুসিনেট করবে বা ভুলভাল আউটপুট দেবে। আর কি প্রবলেম হতে পারে? এখানে ইনকনসিস্টেন্সি ইউজার এক্সপেরিয়েন্স এ। মানে তুমি চাও যে প্রতিটি সামারিতে ভালো অ্যানালজি থাকুক, ভালো এক্সাম্পল থাকুক, কিন্তু পুরো প্রম্পট যদি ইউজার লেখে এটা গ্যারান্টি করা সম্ভব না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইটাতে কোনো পয়েন্ট অনুযায়ী এটা লিখছে না। জাস্ট লিখে দিচ্ছে, এখানে এক্সাম্পল নেই বা অ্যানালজি নেই। তো তার জন্য আমরা কি করি? ডাইনামিক প্রম্পট ইউজ করি। তো ডাইনামিক প্রম্পট হলো এই প্রবলেমের সলিউশন। তো ডাইনামিক প্রম্পট হলো আমাদের সলিউশন। তাহলে ডাইনামিক প্রম্পটের আইডিয়া হলো ডেভেলপার রিটেন ফিক্সড টেমপ্লেট। মানে হলো ডেভেলপার হিসাবে আমি প্রম্পটে পুরো স্ট্রাকচার আর ইনস্ট্রাকশন আগে থেকেই ঠিক করে রাখবো। আর ইউজারকে শুধু কয়েকটি বাউন্ডেড ইনপুট দিতে হবে। যেমন ইনস্ট্রাকশন আর প্লেস হোল্ডার। এই যে প্লেস হোল্ডার জিনিসটা এইটা খালি ইউজার দেবে। তাহলে প্রথমে আমরা একটা কোডিং করে দেখে নিই কিভাবে আমরা এইভাবে টেমপ্লেটটাকে তৈরি করতে পারি। তো এর জন্য আমাদের ল্যাংচেন কোর প্রম্পটসের মধ্যে প্রম্পট টেমপ্লেট বলে একটা ক্লাস আছে, সেটা আমরা ইউজ করতে পারি। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নেব, টু ডাইনামিক প্রম্পট ডট ইউআই। তো ডাইনামিক প্রম্পটে তোমরা দেখতে পাচ্ছ আমি ল্যাংচেন কোর প্রম্পটস থেকে প্রম্পট টেমপ্লেটস এইটা ব্যবহার করছি। তো এখানে আমি GPT-4 মিনি মডেলটা ইউজ করছি চ্যাট ওপেন এআই। আর প্রম্পট টেমপ্লেট ব্যবহার করে এখানে টেমপ্লেট তৈরি করছে। টেমপ্লেটের মূল কন্টেন্ট এখানে স্ট্যাটিক পার্ট হলো এইগুলো, আর ভ্যারিয়েবল পার্ট তোমরা দেখতে পাচ্ছ যেরকম পেপার ইনপুট আছে, স্টাইল ইনপুট, লেন্থ ইনপুট, এগুলো হলো ভ্যারিয়েবল পার্ট টেমপ্লেটের মধ্যে। তাহলে এইগুলো হলো আমার ভ্যারিয়েবল পার্ট, এইগুলো হলো আমার ইউজার ডিসাইড করে দেবে। আর এখানে হলো ভ্যালিডেট টেমপ্লেট আমি ট্রু করে রেখেছি। তাহলে এখানে শুধু ইউজার ৩ টে ইনপুট দিচ্ছে, পেপার নেম, স্টাইল আর লেন্থ। বাকি পুরো ইনস্ট্রাকশন ব্লক আমি ডেভেলপার হিসাবে আগে থেকেই লিখে রাখছি। এই একই প্রম্পট টেমপ্লেট ব্যবহার করে যেকোনো পেপার, যেকোনো স্টাইল, যেকোনো লেন্থে সামারি বানানো যাবে। তো এইভাবে আমি টেমপ্লেটের প্রকৃত মান দিতে পারি। যেরকম আমি টেমপ্লেটটাকে ইনভোক করছি, দেখো পেপার ইনপুট অ্যাটেনশন ইজ অল ইউ নিড, এইভাবে স্টাইল ইনপুট আমি সিম্পল দিচ্ছি, আর এখানে লেন্থ ইনপুট আমি মিডিয়াম রাখছি। মিডিয়াম রেখে এইভাবে মডেল ইনভোক করে এটাকে আমি LLM এর কাছে পাঠাচ্ছি। এটা তাহলে রান করে দেখে নেওয়া যাক। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে এই জিনিসগুলো পাচ্ছি। এইখানে আমি এটা রান করে এইভাবে পেয়েছি। দ্য পেপার অ্যাটেনশন ইজ অল ইউ নিড, ইন্ট্রোডিউস এ নিউ মডেল। এখানে একটা ইন্ট্রোডাকশন আছে। তারপরে এখানে একটা হেডিং দিয়ে আমার এই জিনিসটা আছে, অ্যাটেনশন মেকানিজম। তো এইভাবে জিনিসটা আছে। আমি যদি এটাকে কপি করে একটা MD ফাইলে পেস্ট করি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। Tuesday. তাহলে তাহলে তোমরা এই মার্কডাউন প্রিভিউটা যদি দেখো, এটা এইরকমভাবে জেনারেট করেছে। এইখানটায় একটা স্ট্রাকচার আছে, আর এখানে আমার এটা কিছু উদাহরণও দিয়েছে আমাকে, আর এটা একটা কনক্লুশন আছে। এটা একটা পারফেক্ট প্যারাগ্রাফের মতো কাজ করছে। তো এখানে আমি কি করেছিলাম, এখানে আমি স্টাইল দিয়েছিলাম সিম্পল, আর লেন্থ ইনপুট মিডিয়াম দিয়েছিলাম। তো এইখানে তুমি অন্যান্য
জিনিসও সার্চ করতে পারো, যেরকম জেনারেটিভ এআই স্টাইল ইনপুট তুমি দিতে পারো, যে মডারেট মডারেটলি টেকনিক্যাল, আর লেন্থ ইনপুট তুমি মিডিয়াম দিতে পারো। আর দিয়ে যদি আমি এটাকে রান করি, তো এখানে দেখতে পাচ্ছ এটা দিয়েছে ইনফরমেশন ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন অ্যাভেলেবেল। কারণ আমি যে দিয়েছি জেনারেটিভ এআই, এই নামে কোনো আমাদের রিসার্চ পেপার নেই। তো এইখানে আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইফ এনি ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল সিম্পলি রাইট ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন অ্যাভেলেবল। তো জেনারেটিভ এআই এর আমার কোনো পেপার আছে কিনা সেটা এখানে দিতে হবে, রিসার্চ পেপার। তো আমাদের জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামে একটা রিসার্চ পেপার আছে, এটা রান করে দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা এই আউটপুটটা জেনারেট করেছে। তো এটাকে আমি যদি রেসপন্স ডট এমডিতে তোমাদের প্রিভিউ করে দেখাই, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সামারি অফ রিসার্চ পেপার জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে দিয়েছে, কোর কনসেপ্টস। আর এটা যেহেতু আমি টেকনিক্যালি বলেছি, ওই জন্য আমাদের টেকনিক্যাল এক্সাম্পলস, কিছু ইকুয়েশনস, কোড অ্যানালজি এইসব দিয়ে দিয়েছে। তো এইভাবে আমরা ডাইনামিক প্রম্পট ইউজ করে আমাদের প্রম্পটের কন্ট্রোল নিজেদের কাছে রাখতে পারি, যাতে ইউজার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়। তাহলে ডাইনামিক প্রম্পট আমাদের কী কী সুবিধা দিচ্ছে, যে ইউজার গিভস অনলি দ্য বাউন্ডেড ইনপুটস। এখানে আমি ড্রপ ডাউন দিয়ে দিতে পারি যে পেপার স্টাইল আর লেন্থ, এইগুলো আমার প্রিডিফাইন থাকবে, ইউজার শুধু সিলেক্ট করে রিকোয়েস্ট করতে পারবে। আর সেইটা আমি টেমপ্লেট ইনভোক করে মডেলের কাছে পাঠাচ্ছি। তাহলে আমাদের ডেভেলপারদের কাছে কন্ট্রোলটা থাকছে, এখানে টাইপোস বা রং ডেটা যাওয়ার রিস্কটা থাকছে না। আর কনসিস্টেন্ট এক্সপিরিয়েন্স ফর এভরি ইউজার, প্রত্যেকটা ইউজারদের জন্য আউটপুট ফরম্যাটটা একই রকম হচ্ছে, আর এটা কনসিস্টেন্ট হচ্ছে। এখানে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে আমরা প্রম্পট টেমপ্লেট কেন ইউজ করছি? প্রম্পট টেমপ্লেটের জায়গায় আমরা তো এখানে এফ স্ট্রিংও ইউজ করতে পারতাম। তো সেই জিনিসটা যদি আমরা দেখাই যে হোয়াই প্রম্পট টেমপ্লেট নট জাস্ট এফ স্ট্রিং। তো প্রম্পট টেমপ্লেটে আমাদের ৩ টে সুবিধা আছে। ১ নম্বর হলো ভ্যালিডেশন। তো আমরা ভ্যালিডেট টেমপ্লেট ট্রু এটা করছি, মানে আমরা এখানে আ আমাদের যে প্লেস হোল্ডার্সগুলো আছে, যেরকম পেপার ইনপুট, স্টাইল ইনপুট, লেন্থ ইনপুট, সেগুলোর সাথে ইনপুট ভ্যারিয়েবলে যা দেওয়া হচ্ছে তা মিলিয়ে দেখা হয়। যেমন চেক প্লেস হোল্ডার্স ইন টেমপ্লেট ম্যাচ ইনপুট ভ্যারিয়েবলস। আর মিসম্যাচ যদি হয় তাহলে এরর থ্রো করে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। এখানে আমাদের ৩ টে প্লেস হোল্ডার আছে, পেপার ইনপুট, স্টাইল ইনপুট অ্যান্ড লেন্থ ইনপুট। তো এখানে ধরো আমার ইনপুট ভ্যারিয়েবলে ৩ টে ভ্যারিয়েবলস আছে। আ এখানে আমি ৩ টে ভ্যারিয়েবলস নিয়েছি, কিন্তু আমি যখন ইনপুট ভ্যারিয়েবলটা দিচ্ছি তখন আমি এই লেন্থ ইনপুটটা দিতে ভুলে গেলাম। তো এটাকে আমি যখন রান করব, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এরর আসছে। আ তাহলে এটা ডেভেলপমেন্টের সময় ধরা পড়ে যাবে, প্রোডাকশন সার্ভারে গিয়ে ফেল করবে না। তাহলে আমাদের ১ম হলো ভ্যালিডেশন, সেকেন্ড হলো রিউজিবিলিটি। প্রম্পট টেমপ্লেটের ২ নম্বর সুবিধা হলো আমার রিউজিবিলিটি। তো রিউজিবিলিটি মানে হলো আমার প্রম্পটটাকে আমি কোথাও সেভ করে রাখতে পারি কোনো ফাইলে, জেসন ফাইল বা ওয়াইএমএল ফাইল। আর লোড প্রম্পট বলে একটা মেথড আছে, সেটা ইউজ করে আমি ওটাকে লোড করতে পারি। তাহলে এটা আমি অনেক অন্য ফাইলগুলোতেও ইউজ করতে পারি। একবার সেভ করে আমি অনেকগুলো পাইথন ফাইলে ইউজ করতে পারছি। তো এটার উদাহরণ দেখে নেওয়া যাক। ১ম এ আমি এটাকে ফিক্স করি। ধরো আমি এখানে প্রম্পটটাকে এখানে এইভাবে সেভ করে নিয়েছি, পেপার প্রম্পট ডট ওয়াইএমএল এর মধ্যে টেমপ্লেট, এখানে রিসার্চ পেপার, ওইখানে আমার ভ্যারিয়েবলসগুলো আছে। আর এখানে আমি এইগুলোকে তুলে নিয়েছি আর ইনপুট ভ্যারিয়েবলস নিয়ে নিয়েছি।
তাহলে এবার আমি যদি টু ডাইনামিক প্রম্পট ডট পিওয়াই ফাইলে যাই, আমাদের এই পার্টটা লাগছে না, আমরা টেমপ্লেটটাকে ওখানে সেভ করে নিয়েছি। তাহলে আমি এই পার্টটা রিমুভ করে দিলাম। আর এখানে প্রম্পট টেমপ্লেটের জায়গায় আমি নিয়ে নেব লোড প্রম্পট, যেটা ইউজ করে আমি ওয়াইএমএল যে ফাইলটা আছে যেখানে প্রম্পট আছে সেটাকে লোড করব, পেপার প্রম্পট ডট ওয়াইএমএল। আর এইখানে আমার চলে যাবে প্রম্পট টেমপ্লেট ডট ইনভোক। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার কোডটা খুব ছোট হয়ে গেছে, যেহেতু আমি টেমপ্লেটটাকে এখানে স্টোর করে নিয়েছি। তো এইটাকে এবার রান করে দেখে নেওয়া যাক। পাইথন, তাহলে দেখতে পাচ্ছ তোমরা আমরা এই যে আউটপুটটা পেয়ে গেছি, এখানে অ্যাটেনশন ইজ অনলি অন ইট সিম্পল এতে। তো এইভাবে আমরা প্রম্পট টেমপ্লেটকে রিউজেবিলিটি আমাদের প্রম্পট টেমপ্লেট দেয়, আর প্রম্পট টেমপ্লেটকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে আমাদের প্রম্পট টেমপ্লেট রিউজড অ্যাক্রস মাল্টিপল ফাইলস। তাহলে আমরা টেমপ্লেটটাকে একবার স্টোর করে মাল্টিপল ফাইলসে ওটাকে ইউজ করতে পারি। আর থার্ড বেনিফিটস আমাদের হলো চেইন কম্পোজিশন, মানে আমরা প্রম্পট টেমপ্লেটের সাহায্যে এরকমভাবে চেইন ফর্ম করতে পারি। তাহলে এইটা দেখে নেওয়া যাক কোডিংয়ের মাধ্যমে। তাহলে এখানে আমরা চেইন দিয়ে প্রম্পট টেমপ্লেট আর মডেলকে এইভাবে জুড়ে দিতে পারি। টেমপ্লেট আর মডেলকে এলসিএল দিয়ে একটা চেনে জুড়ে দেওয়া হচ্ছে এখানে। আর তারপরে আমি কি করব, চেনটাকে একবারই ইনভোক করব, টেমপ্লেট ফিল করা আর মডেল কল করা দুটো একসাথে হয়ে যাবে। তাহলে এখানে আমার রেসপন্স এইটার দরকার নেই। তাহলে চেন কম্পোজিশন আমাদের এইভাবে কাজ করে। এখানে দেখতে পাচ্ছ ওয়ান ইনভোক কল ইনস্টেড অফ দ্য টু সেপারেট কল। তাহলে আমার দুটো ইনভোক লাগছে না, এখানে একটা ইনভোক হলেই হয়ে যাচ্ছে। তো এইখানে এই যে পাইপ অপারেটরটা দিয়ে আমি জিনিসটাকে জুড়ছি। তো এই পাইপ অপারেটরটা দিয়ে মডেলকে জুড়ে দেওয়া এই যে টেকনিক, এটাকে বলে এলসিএল, ল্যাংচেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা আমাদের এই যে এফস্ট্রিং আছে, এফস্ট্রিং দিয়ে করা সম্ভব না, এর জন্য প্রম্পট টেমপ্লেট লাগে। তো এইখানে আমাদের এই যে এলসিএল দিয়ে চেনে জোটা লাগা হয়েছে। এবার এই কোডটাকে রান করে দেখে নেওয়া যাক যে এটা একই আউটপুট দেয় কিনা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এলসিএল ইউজ করেও আমার একই আউটপুট আসছে। তো এখানে আমি যে অ্যাটেনশন ইজ অনলি অন ইট যেটা মডেলের কাছে পাঠিয়েছিলাম সিম্পল আর মিডিয়াম, সিম্পল স্টাইলে আর মিডিয়াম লেন্থে আমাকে দেওয়ার জন্য, তো সেইটা এখানে দিচ্ছে। তাহলে আমাদের বোঝা হয়ে গেল যে আমরা প্রম্পট টেমপ্লেট কেন ইউজ করব। এরপরে ধরো আমরা একটা চ্যাটবট বানাবো যেখানে ইউজার আমার সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে পারবে। এখানে আমরা যে উদাহরণগুলো দেখলাম, এখানে হলো একবার এক্সিকিউট করে এটা থেমে যাচ্ছে, এটা কন্টিনিউ করছে না। তাহলে সেইটা যদি আমরা বানাতে চাই, তাহলে আমরা একটা শর্টকাট উপায় প্রথমে দেখি এটা কিভাবে বানানো যায়। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে নেব, সিম্পল চ্যাটবট .py। এখান থেকে একইভাবে আমি ল্যাংচেন ওপেন এআই থেকে চ্যাট ওপেন এআই ইম্পোর্ট করে নেব। আর .env থেকে load.env থেকে ইম্পোর্ট করে নেব। তারপর আমি মডেলটাকে সেট করে নিচ্ছি। এখানে আমি টেম্পারেচার 0তেই সেট রাখবো, টেম্পারেচার দেওয়ার দরকার নেই। আর আমি ইউজ করবো GPT-4o মিনি। তারপর আমাকে যদি কন্টিনিউয়াসলি চ্যাট করতে হয়, তার জন্য while true ইউজার ইনপুট, এখানে ইউ থাকবে,
ইউজার ইনপুট যদি এক্সিট বা কোয়াইট তাহলে এটা ব্রেক করে যাবে লুপটা, আমরা চ্যাট করব না। আর এখানে ইউজার ইনপুটে যা দেবে সেটা আমি মডেলের কাছে পাঠিয়ে দেবো আর রেসপন্স প্রিন্ট করে দেবো। তাহলে এটাকে রান করে দেখে নেওয়া যাক। তাহলে এখানে যদি আমি এলএলএমকে জিজ্ঞেস করি গিভ মি লার্জেস্ট নাম্বার অফ 3 ডিজিট, তাহলে এটা ঠিকঠাক উত্তর দিচ্ছে বট। আর এরপরে আমি যদি জিজ্ঞেস করি যে হুইচ ইজ গ্রেটার 2 আর 0, তাহলে 2 আর 0-র মধ্যে আমি জিজ্ঞেস করছি যে কোনটা বড়, তাহলে এখানে বলছে 2 ইজ গ্রেটার দ্যান 0। তারপরে আমি প্রশ্ন করতে পারি নাও মাল্টিপ্লাই গ্রেটার নাম্বার বাই 10, মানে আমি করছি যে যেটা গ্রেটার নাম্বার তার সাথে 10 গুণ করতে। তো এখানে দেখতে পাচ্ছি টু মাল্টিপ্লাই দ্য গ্রেটার নাম্বার বাই 10 প্লিজ প্রোভাইড দ্য টু নাম্বারস ইউ আর কম্পেয়ারিং। তাহলে এর আগেই আমি জিজ্ঞেস করেছি যে 2 আর 0-র মধ্যে গ্রেটার নাম্বার কি, ও আনসার দিয়েছে। কিন্তু তারপর আমি যখন জিজ্ঞেস করলাম যে ওই গ্রেটার নাম্বারটা দিয়ে 10কে গুণ করো, তখন ও বুঝতে পারছে না যে আমি কোন দুটো নাম্বারের কথা বলছি। তাহলে এখানে আমার উত্তর হওয়া উচিত ছিল 20, কিন্তু মডেল কিছুতেই বুঝতে পারল না যে আমি কোন নাম্বারের কথা বলছি। কারণ হলো আমাদের চ্যাটবট কোনো কনভারসেশন হিস্ট্রি রাখছে না, প্রতিবার শুধু কারেন্ট মেসেজ পাঠাচ্ছি আর আগের ট্রানগুলো পাঠাচ্ছি না। তাহলে এখানে আমি আগেই বলেছি যে আমাদের যে এলএলএম কলটা যে হয় সেটা স্টেটলেস, মানে এটা প্রত্যেকটা রিকোয়েস্টকে একটা নতুন ফ্রেশ রিকোয়েস্ট হিসাবে মনে রাখে। আগের কনভারসেশন আবার আগের যা কনভারসেশন হয়েছে, কথোপকথন হয়েছে, সেগুলো মনে রাখে না। তো তার জন্য হলো আমাদের ল্যাংচেনে আমাদের সাপোর্ট আছে যে আমরা চ্যাট হিস্ট্রি, তো হিস্ট্রিটা আমরা সেন্ড করতে পারি। তাহলে আমাদের বাগ হলো এখানে নো মেমোরি, অনলি কারেন্ট মেসেজ সেন্ড, নো হিস্ট্রি। এখানে শুধুমাত্র যে মেসেজটা পাঠাচ্ছে সেটাই সেন্ড করছে, আগে হিস্ট্রি কিছু সেন্ড করছে না। ওই জন্য আমি যখন মাল্টিপ্লাই দ্য বিগার নাম্বার, এটা ফেল করে গেছে, দেখতে পাচ্ছি। তাহলে ফিক্স কি সেন্ড দ্য ফুল চ্যাট হিস্ট্রি লিস্ট টু ইনভোক, তাহলে আমাদের হিস্ট্রিটাকেও সেন্ড করতে হবে কোশ্চেনের সাথে। তো এই জিনিসটা দেখে নেওয়া যাক। তাহলে আমরা এখানে একটা চ্যাট হিস্ট্রি বলে অ্যারে নিয়ে নেব, আর কি করব, ইউজার ইনপুটটাকে চ্যাট হিস্ট্রি আর মধ্যে অ্যাপেন্ড করে দেবো। চ্যাট হিস্ট্রি ডট অ্যাপেন্ড, এখানে আমি ইউজার ইনপুটটা দিয়ে দিলাম। আর এখানে কি করব, আমি মডেল ডট ইনফোকে ইউজার ইনপুটের জায়গায় চ্যাট হিস্ট্রি পাঠিয়ে দেবো। আর আনসারটা যেটা আমার আসবে সেটাকেও আমাকে চ্যাট হিস্ট্রিতে অ্যাপেন্ড করতে হবে। তাহলে চ্যাট হিস্ট্রি ডট অ্যাপেন্ড রেসপন্স কন্টেন্ট। এখন এইটাকে রান করে দেখা যাক। আমি আগেরটাকে এক্সিট করি। তাহলে এখানে আমি আবার কোশ্চেন করব হুইচ ইজ গ্রেটার 2 or 0, the 2 is greater than 0. Now multiply greater number by 10. তাহলে এখন আমাদের এটা ঠিকঠাক আনসার দিয়েছে 2 times 10 মানে 20। যেহেতু আমরা চ্যাট হিস্ট্রিটা পাঠাচ্ছি তাহলে বুঝতে পারলো যে আগের আমার কনভারসেশনে গ্রেটার নাম্বার বেরিয়েছে 10, আর তাহলে 2, তাহলে 2 এর সাথে আমার 10 মাল্টিপ্লাই করে এটা 20 আসবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমরা সব মেসেজ শুধু প্লেন স্ট্রিং হিসাবে
লিস্টে রাখছি। এতে কোনো তথ্য নেই যে কোনটা ইউজার বলছে আর কোনটা এআই বলছে। চ্যাট হিস্ট্রি যত বাড়তে থাকবে, তাহলে মডেলের জন্য এটা বোঝা তত কঠিন হবে যে কে কী বলছে। তাহলে আমাদের এখানে কোনো রোল লেভেলস নেই। মানে ইয়া ইউজার কী বলছে আর সিস্টেম কী বলছে, এই রোল লেভেল আমাদের এখানে নেই। প্লেন স্ট্রিং ইন এ লিস্ট হু সেড হোয়াট কনফিউজ অ্যাজ দ্য হিস্ট্রি গ্রো। তো এটার ফিক্স কী হবে আমাদের? র্যাপ এভরি টার্ন ইন মেসেজ ক্লাস। তাহলে আমাদের মেসেজ ক্লাসে এটাকে র্যাপ করতে হবে। তো তার জন্য আমাদের কী কী আছে? সিস্টেম মেসেজ, হিউম্যান মেসেজ আর এআই মেসেজ। তো সিস্টেম মেসেজ জিনিসটা কি? সিস্টেম মেসেজ হলো কনভারসেশনের শুরুতে একবারই পাঠাতে হয়। তাহলে সেন্ট ওয়ান্স অ্যাট দ্য টপ, সেটস পার্সোনা, বিহেভিয়ার এইগুলো সেট করতে পারি। যেমন উদাহরণ হলো ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, ইউ আর এ এক্সপার্ট ডক্টর। তো এইটা হলো সিস্টেম মেসেজের উদাহরণ। আর তারপর আছে হিউম্যান মেসেজ। তো হিউম্যান মেসেজকে হোয়াট দ্য ইউজার সেন্ডস ওয়ান্স পার ইউজার টার্ন। তো হিউম্যান মেসেজ হলো ইউজার যে মেসেজটা পাঠাচ্ছে সেটাই হলো হিউম্যান মেসেজ। যেমন উদাহরণ হলো ইউজার জিজ্ঞেস করতে পারে যে হোয়ার ইজ মাই রিফান্ড, এইটা। আর এআই মেসেজ মানে মডেল যা রিপ্লাই দিচ্ছে সেটাই, যেরকম রেসপন্স ডট কন্টেন্ট আমরা যেটা পাচ্ছি। তো মডেল যেটা রিপ্লাই করছে সেইটা হলো এআই মেসেজ, যেটা আমরা হিস্ট্রিতে অ্যাপেন্ড করছি। ইউর রিফান্ড ওয়াজ ইনিশিয়েটেড। তো এটা হলো একটা এআই মেসেজের উদাহরণ। তো আমরা দেখে নেওয়া যাক যে ওই যে কোডটা লিখেছে ওটাকে আমরা কীভাবে লেবেলিং করতে পারি। তাহলে এখানে চলে এলাম, এটাকে আমি এক্সিট করি। আর এখানে আমার ল্যাংচেন কোর মেসেজ থেকে আমি ওই সিস্টেম মেসেজ, হিউম্যান মেসেজ আর এআই মেসেজটা নিয়ে নেব। হিউম্যান মেসেজ, এআই মেসেজ অ্যান্ড সিস্টেম মেসেজ। এবার চ্যাট হিস্ট্রির মধ্যে আমি যেটা একবার সেট করতে হয় সিস্টেম মেসেজ, সেটাকে অ্যাপেন্ড করে দেবো। ইউ আর হেল্পফুল অ্যাসিস্ট্যান্স দ্যাট প্রোভাইডস কনসাইজ অ্যান্ড অ্যাকুরেট অ্যান্সার টু দ্য ইউজার কোয়ারি। আর এখানে চ্যাট হিস্ট্রির মধ্যে আমি অ্যাপেন্ড করে দেবো হিউম্যান মেসেজ কন্টেন্ট ইউজার ইনপুট, এইভাবে। আর এখানে যে আমার রেসপন্সটা আসছে সেটা হলো আমার এআই মেসেজ। তাহলে আমি চ্যাট হিস্ট্রি ডট অ্যাপেন্ড এখানে করব এআই মেসেজ কন্টেন্ট রেসপন্স কন্টেন্ট। তাহলে এইভাবে আমি লেবেলিংটা করে দিচ্ছি। এইটাকে এইবার রান করে দেখে নেওয়া যাক। এটাকে রান করার আগে আমি তোমাদের এটা প্রিন্ট করে একবার দেখাই। প্রিন্ট চ্যাট হিস্ট্রি। তাহলে তোমরা কিভাবে এই জিনিসটা হয় সেটা বুঝতে পারবে। তাহলে এখানে আমি বলছি হুইচ ইজ গ্রেটার 2 or 0. Now multiply greater number by 10. Now add 10 to smaller number. তাহলে এটা ঠিকঠাক কাজ করছে। এবার আমি এক্সিট করি। তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিভাবে আমার চ্যাট হিস্ট্রিটাকে সেভ করেছে। আমার সিস্টেম মেসেজে প্রথমে কন্টেন্টে আমার এটা গেছে। আর তারপরে তুমি যদি দেখো, তো প্রথমে আমার হিউম্যান মেসেজের কন্টেন্ট ছিল যে হুইচ ইজ গ্রেটার 2 or 0। এখানে এআই মেসেজ, যেটা হলো আমার মডেল থেকে আনসারটা এসছে, সেটা এখানে স্টোর হয়েছে। তারপরে আমি আবার মেসেজ চ্যাট কন্টিনিউ করেছি, নাও মাল্টিপ্লাই গ্রেটার বাই 10। এইখানে দেখো এআই মেসেজ মাল্টিপ্লাইং দ্য গ্রেটার নাম্বার হুইচ ইজ 2। তাহলে এইভাবে আমার জিনিসটা স্টোর হয়েছে। তাহলে এইভাবে আমার মডেলের কাছে পুরো কনটেক্সটটা আছে, ওই জন্য ও আগের কনভারসেশন মনে রেখে সেই অনুযায়ী আমাকে উত্তর দিচ্ছে। তাহলে
আমাদের রোল লেবেলিং এইভাবে কাজ করে সিস্টেম মেসেজ, হিউম্যান মেসেজ, এআই মেসেজের মাধ্যমে। এখানে মেসেজগুলো আমাদের ক্লিয়ারলি লেবেল করা আছে। এটাই স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ যেকোনো রিয়েল চ্যাটবট বানানোর জন্য। তাহলে এইখানে দেখে নেওয়া যাক, প্রথমে সিস্টেম মেসেজ ওয়ান্স এটা গেল, তারপর হিউম্যান মেসেজ ইউজার ইনপুট গেল, মডেল ইনভোক করলাম চ্যাট হিস্ট্রি দিয়ে, আর এআই মেসেজের রেসপন্সে অ্যাপেন্ড ব্যাক টু হিস্ট্রি, মানে যেটা আমার রেসপন্স হলো সেটাকে আবার হিস্ট্রিতে অ্যাপেন্ড করে দিলাম। তারপরে আমার এই লুপটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। লুপ রিপিট, হিস্ট্রি কিপস গ্রোয়িং অ্যান্ড কারেক্টলি লেভেলড। তাহলে এটাই হলো আমাদের কারেক্ট চ্যাটবট লুপ। এই যে সিম্পল চ্যাটবটটা আমরা বানিয়েছি, তো এর মধ্যে আরও একটা লুপ হোলস আছে বা বাগ আছে। যদি তুমি এই প্রোগ্রামটাকে কিল করে দাও বা স্টপ করে দাও বা এক্সিট করে যাও এবং আবার চালাও, যেহেতু আমি এখানে চালাচ্ছি, আমি অলরেডি এর সাথে চ্যাট করেছি যে 2 আর 0-র মধ্যে কোনটা গ্রেটার দেন, এটা বলেছি যে 2 গ্রেটার, আর তারপরে আমি বলেছিলাম মাল্টিপ্লাই গ্রেটার নাম্বার বাই 10। তো সেম কোশ্চেনটা আমি করব, দেখবো এ কী আনসার দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 2টাকে নেয়নি, যেহেতু ওর কাছে ওই হিস্ট্রিটাই নেই, যেহেতু আমরা প্রোগ্রামটাকে টার্মিনেট করে দিয়েছি, এর কাছে হিস্ট্রি হারিয়ে গেছে। তাহলে এখানে দিয়েছে যে ইফ গ্রেটার নাম্বার ইজ 50, 15 একটা ধরে নিয়ে সেই অনুযায়ী দেখিয়েছে। তো এটার সলিউশন কি, আমাদের যে চ্যাট হিস্ট্রিগুলো সেটা হলো মেমোরিতে স্টোর না করে আমরা কোনো ফাইলে স্টোর করে রাখতে হবে, যাতে যখন আমরা সার্ভারটা রিস্টার্ট হবে বা আমরা সার্ভারটাকে পুনরায় চালাবো, এটা ওই ফাইল থেকে হিস্ট্রিগুলোকে রিড করতে পারে। তাহলে সেই কোডটা দেখে নেওয়া যাক। তাহলে আমি সেই কোডটা লিখে নিয়েছি এখানে, 3 সিম্পল চ্যাটবট ফাইল, যেখানে আমি এখানে হিস্ট্রির পাথটা নিয়ে নিচ্ছি। চ্যাট হিস্ট্রি ডট টিএক্সটি বলে একটা ফাইল ক্রিয়েট করবে, যার ভিতরে হলো আমাদের যা কিছু কনভারসেশন হবে সেগুলো অ্যাপেন্ড করতে থাকবে। এখানে সেভ হিস্ট্রি বলে আছে, এখানে সেভ হিস্ট্রির মধ্যে অ্যাপেন্ড করতে থাকবে। আর যখন আমাদের এই প্রোগ্রামটা চলবে তখন এটি ওই হিস্ট্রি পাথ থেকে মেসেজগুলোকে লোড করে নেবে। তাহলে দেখা যাক, পাইথন এটাকে রান করে। তাহলে এখানে আমি প্রথমে কনভারসেশন করব যে উইচ নাম্বার ইজ গ্রেটার টু অর 0, that 2 is greater than 0, now multiply greater number by 10। তো এইটার পরে আমি যদি এক্সিট করে যাই, এক্সিট করে গেলাম। এবার তোমাদের যদি এই চ্যাট হিস্ট্রি ডট টিএক্সটি ফাইলটা দেখায়, এখানে দেখো আমার কনভারসেশানগুলো সেভ হয়ে আছে, ইউজার উইচ ইজ নাম্বার 2 or 0, এখানে অ্যাসিস্ট্যান্ট যে আনসারটা দিয়েছে এইভাবে স্টোর হয়ে আছে। আমি যদি পুনরায় ফাইলটাকে চালাই, আমি যদি বলি অ্যাড গ্রেটার নাম্বার উইথ 10, তাহলে দেখা যাক এটা কি আনসার দেয়। তাহলে আমাদের কাছে গ্রেটার নাম্বার কি ছিল, 2 ছিল, আর 10-এর সাথে 2 যোগ করলে 12 হলো। তাহলে এই কনভারসেশন হিস্ট্রিটা মনে রাখছে। আমরা আরও দেখতে পারি অ্যাড স্মলার নাম্বার উইথ 2, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার স্মলার নাম্বার ছিল 0, আর এই 0-র সাথে 2 যোগ করলে 2 হচ্ছে, সরি। তো এইভাবে আমরা মেসেজগুলোকে স্টোর করতে পারি। এইটাকে বলা হয় মেসেজ প্লেস হোল্ডার, চ্যাট হিস্ট্রি যেখানে ইনজেক্ট করা হয়। আর এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয় যদি তুমি একটা কাস্টমার সাপোর্ট রিফান্ড চ্যাটবট বানাও, যেখানে ধরো আমাদের একটা কাস্টমার চ্যাটবটকে আগের দিন বলেছিল যে আমার অর্ডারের জন্য রিফান্ড চাই, আর বট বলেছিল তো আপনার রিফান্ড 3 থেকে 5 বিজনেস ডেজের মধ্যে পাবেন। এই দুটো মেসেজ আমরা স্টোর করে রাখলাম। তারপর 2 দিন পরে যখন কাস্টমার এসে জিজ্ঞেস করবে যে আমার রিফান্ড কোথায়, সেই প্রশ্নটা বুঝে গতকালের যে কনভারসেশন হয়েছে সেটাকে লোড করে সে আনসার দিতে পারে। আজকে আমরা ল্যাংচেনের এই যে প্রম্পট কনসেপ্টটা পুরোপুরি কভার করলাম। আর
স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক প্রম্পট কি সেটা বুঝলাম। এর সাথে প্রম্পট টেমপ্লেট মানে ভ্যালিডেশন, রিউজেবিলিটি, চেইন কম্পোজিশনস এগুলো বুঝলাম। সবশেষে এগুলো রিয়েল প্রোডাকশনে কীভাবে ব্যবহার হয় সেটা আমরা দেখলাম। তো পরের ভিডিওতে আমরা ল্যাংচেনের তৃতীয় কম্পোনেন্ট অর্থাৎ এই যে চেইনস, তো এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।